প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে সাইকোলজিক্যাল টেস্টিংয়ের 3 নাম্বার লেকচার শুরু করব। তো আমরা এর প্রথম চ্যাপ্টারে তোমাদের সাইকোলজিক্যাল টেস্টিং কি, সাইকোলজিক্যাল টেস্টিংয়ের বিভিন্ন ক্লাসিফিকেশন, সাইকোলজিক্যাল টেস্টিংয়ের যে বিভিন্ন দিক বা অ্যাপ্লিকেশন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা সাইকোলজিক্যাল টেস্টিংয়ের সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ইতিহাস বা হিস্ট্রি। তো সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ইতিহাস দেখো এখানে কি কি আছে। আর্লি অ্যান্টিসিডেন্ট, চার্লস ডারউইন আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এক্সপেরিমেন্টাল সাইকোলজি আর ফিজিক্যাল মেজারমেন্ট, দ্য ইভলিউশন অফ ইন্টেলিজেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ অ্যাচিভমেন্ট টেস্ট। এরপরে আছে দেখো পার্সোনালিটি টেস্ট, the emergence of new approaches to personality testing, the period of rapid change in the status of testing। তার মানে বড় একটা ইতিহাস, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকোলজিক্যাল টেস্টিংয়ের বিশাল একটা ইতিহাস। আমরা মানে ক্রমান্বয়ে মানে একটার পর একটা আমরা কি করব, আমরা একটার পর একটা আলোচনা করব। তো এই যে সাইকোলজিক্যাল টেস্টিংয়ের যে ইতিহাস, এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা আজকে যে আধুনিক যে টেস্টিং হাতে আমরা অলরেডি আমরা ব্যবহার করি, যেমন আমাদের বুদ্ধি অভিক্ষা বা ব্যক্তিত্বের অভিক্ষা, তাই না, পার্সোনালিটি টেস্ট বা ইন্টেলিজেন্ট টেস্ট এবং আরও অনেক ধরনের টেস্ট আমরা প্রতিনিয়ত ব্যবহার করতেছি। তো এই যে টেস্ট আজকে এই পর্যায়ে কীভাবে আসলো, আমরা আজকে মানে মনোবিজ্ঞানের কিন্তু সাইকোলজিক্যাল টেস্ট বা সাইকোমেট্রিক টেস্ট, এটা কিন্তু বড় একটা হাতিয়ার, তাই না, বড় একটা শক্তি। কারণ আমরা একজনের বুদ্ধি পরিমাপ করতে পারি, আমরা একজনের পেশনা পরিমাপ করতে পারি, একজনের আবেগ পরিমাপ করতে পারি, একজন ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করতে পারি, তাই না? তাহলে আমাদের সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে মনোবিজ্ঞানের একটা হাতিয়ার, বড় ধরনের হাতিয়ার। তো এই যে মনোবিজ্ঞানের বড় একটা অর্জন, সেটা নিশ্চয় একটা একদিনে হয়ে যায় নাই, তাই না? এর জন্য একটা আস্তে 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 একটা ইতিহাস আছে মনোবিজ্ঞানের এই সাইকোলজিক্যাল টেস্টিংয়ে। তো আমরা আমাদের এই সাইকোলজিক্যাল টেস্টিংয়ে দেখো বিভিন্ন সময়ের কথা এখানে বলা হচ্ছে। আর্লি অ্যান্টিসিডেন্ট, চার্লস ডারউইনকে আনা হয়েছে এখানে, তাই না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, মানে কে কীভাবে রোল প্লে করছে বিভিন্ন সময়। তো যে কোনো ইতিহাস দেখতে গেলেই দেখা যায় তার একটা ক্রম থাকে, তাই না? আর একটা ইতিহাস জানতে গেলে কিন্তু অনেক মানে ধৈর্য সহকারে কিন্তু এটা শুনতে হয় বা পড়তে হয়, না হলে কিন্তু একটার পর একটা যে আসবে, তোমরা কিন্তু একটার পর একটা কী হবে, তোমরা কিন্তু এটার মানে ধারাবাহিকতা বজায় না রাখতে পারলে, মনোযোগ ঠিকমতো না দিতে পারলে কিন্তু তোমরা মিস করে যাবে অনেক কিছু। তাহলে তোমাদের কিন্তু জানাটা সঠিকভাবে হবে না, তাই না? এখান থেকে ধরো একটা দুটা কোশ্চেন আসতেই পারে তোমাদের পরীক্ষায়, সুতরাং সেটা তোমার যদি লিখতে হয় তাহলে কিন্তু তার ধারাবাহিকতা রক্ষা করে তোমাদেরকে আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হবে, তাই না? তো আমরা এই যে আর্লি অ্যান্টিসিডেন্ট বা ডারউইন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল সাইকোলজি অ্যান্ড সাইকোফিজিক্যাল মেজারমেন্ট, এইগুলোর আলোকে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব আজকের ক্লাসে। দেখা যাক আমরা কতদূর যেতে পারি, ঠিক আছে? প্রয়োজনে আমরা এই যে পার্সোনালিটি টেস্ট, ইমার্জেন্স অফ নিউ অ্যাপ্রেজাল অফ পার্সোনালিটি টেস্ট, দ্য পিরিয়ড অফ র্যাপিড চেঞ্জ ইন স্ট্যাটাস, মানে আধুনিক কী ধরনের চেঞ্জ কখন আসলো, তাই না, সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে চলে যাই আর্লি অ্যান্টিসিডেন্টস। এখানে আমরা এটা আলোচনা করতে গেলে আমরা বলতে চাচ্ছি যে সাইকোলজিক্যাল টেস্ট কিন্তু সেই আমরা বলে দিছি আর হয়ে যায় নাই, তাই না? তো এটার অনেক পুরানো একটা ইতিহাস আছে। যেমন আমরা এর অরিজিন নিয়ে, যেমন আমরা সব কিছু এখন আধুনিক মনোবিজ্ঞান মানে কি, আধুনিক মনোবিজ্ঞান মানে আমেরিকান সাইকোলজি, তাই না, সাইকোলজি অফ বিহেভিয়ার, মনোবিজ্ঞান কি আচরণের বিজ্ঞান। এতে কে বলছে এটা? জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেবি ওয়াটসন, তাই না? তাহলে কি মনোবিজ্ঞান, আধুনিক যে মনোবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা মূলত কোথা থেকে আসছে? আমেরিকান। তো আমরা যদি এই সাইকোলজিক্যাল টেস্টিংয়ের বা সাইকোমেট্রিক টেস্টিংয়ের ইতিহাস দেখতে যাই, তাহলে দেখব যে এখানে আমেরিকানদের যে অবদানটা এটা অনেক পরে আসছে। প্রথমে আমরা দেখব যে এই যে চাইনিজদের 4000 বছর আগে, আজ থেকে প্রায় 4000 বছর আগে চায়নাতে দেখা যায় যে এই সাইকোমেট্রিক টেস্টের একটা প্রচলন শুরু হয়।
হ্যাঁ, সাইকোলজিক্যাল টেস্টিং কোথায় শুরু হয়? চায়নাতে। বিশেষ করে সেখানে বিভিন্ন ইভ্যালুয়েশন এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে চায়নাতে এই সাইকোমেট্রিক টেস্টের বা সাইকোলজিক্যাল টেস্টের একটা ব্যবহার পরিলক্ষিত হয়। তো এরপরে আমরা আসি যে চায়নাতে 4000 বছর আগের কথা বললাম। এরপরে দেখো হান ডাইনেস্টি চায়নাতে এই যে 206 বিসি বা 220 এডি, এই সময়টার ভিতরে দেখা যায় যে বিভিন্ন ইয়েতে তাদের সার্ভিসে এই সাইকোমেট্রিক টেস্টের একটা ধারাবাহিক তারা একটা প্রচলন শুরু করে। যেমন প্রথমে তারা কি করে আঞ্চলিক পর্যায়ে তারা কি করে এই সাইকোলজিক্যাল টেস্ট অ্যাপ্লাই করে। আঞ্চলিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয় তাদেরকে কি করা হয়, এই যে ক্যাপিটালের দিকে নিয়ে যাওয়া হয়, ক্যাপিটালে আবার গিয়ে তাদের টেস্ট করানো হয় এবং ফাইনালি যারা সিলেক্টেড হয় তাদেরকেই শুধু এই যে পাবলিক সার্ভিসে তাদেরকে কি করা হয়, রিক্রুট করা হয় বা এন্ট্রি দেওয়া হয়। তো এইভাবে চায়নাতে এইভাবে কিন্তু আমরা সাইকোলজিক্যাল টেস্টিংয়ের একটা ফর্ম আমরা দেখতে পাই। এরপরে তাদের ধারাবাহিকতায়, চায়নাদের ধারাবাহিকতায় দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1832 সালের দিকে এই চায়নাদের এই যে সিস্টেম সেটা ব্যবহার করা শুরু করে এবং 1855 সালের দিকে ব্রিটিশ গভর্নমেন্টও তাদের সিভিল সার্ভিসে সাইকোমেট্রিক টেস্ট বা সাইকোলজিক্যাল টেস্টের ইন্ট্রোডিউস করে বা সেখানেও সাইকোলজিক্যাল টেস্টের যাত্রা শুরু হয়। তো সেই টেস্টের একটা নির্দিষ্ট একটা ইয়ে ছিল, নির্দিষ্ট একটা গণ্ডি ছিল। আমাদের আজকে যে আধুনিক সেটা এরকম ছিল না, হয়তো একটু চেঞ্জ ছিল আর কি। তো আমরা এই যে কোনো আলোচনা করতে গেলে আমরা দেখি যে চার্লস ডারউইনের নামটা বারবার চলে আসে, তাই না? আমরা যে কোনো আলোচনা করি না কেন দেখো যে সাইকোলজি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বা বায়োলজির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে বা জেনেটিক্সের কোনো কথা বলতে গেলেই কিন্তু চার্লস ডারউইনের কথা চলে আসে। তো কেন চার্লস ডারউইন এত ইম্পর্টেন্ট কেন? যদিও তার তত্ত্ব নিয়ে অনেক বিতর্ক, তাই না? তারপরেও কিন্তু চার্লস ডারউইনের কথা বারবার চলে আসে, কারণ এই যে তার অরিজিন অফ স্পেসিস যে বইটা 1859 সালে প্রকাশিত হয়, এইটা একটা মাইল ফলক কিন্তু, হ্যাঁ, বায়োলজি বা সাইকোলজির জন্য একটা মাইল ফলক। কারণ ওই বইয়ের ভিতরে কিন্তু একটা সূত্র আছে, একটা মানে একটা বীজ কিন্তু ওখানে বপন করা আছে কিসের, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিতে পার্থক্য বা এক প্রজাতির থেকে আর এক প্রজাতির পার্থক্য বা একই প্রজাতির ভিতরে ভিন্নতা, তাই না? এটা শুরু করছেন কে? চার্লস ডারউইন, তার অরিজিন অফ স্পেসিস বই, তাই না? তো এটা একটা ইম্পর্টেন্ট ব্রেক থ্রু কিন্তু আমাদের সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ক্ষেত্রে। বিশেষ করে এই যে সাইকোলজিক্যাল টেস্টিংয়ে চার্লস ডারউইনের যে কনসেপ্ট যে ডিফারেন্স অ্যামাং দ্য ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, ফর্মস অফ লাইফ উইদিন এ স্পেসিসের ভিতরেই যে ডিফারেন্স বা পার্থক্য, সেখান থেকে কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট হিসেবে আসছে। সাইকোলজিক্যাল টেস্ট মেনলি কী করে? আমি গত ক্লাসে তোমাদের কি বলছিলাম, সাইকোলজিক্যাল টেস্ট ইজ অ্যান অবজেক্টিভ অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড মেজার্স অফ এ স্যাম্পল অফ বিহেভিয়ার, তাই না? তো কী জন্য এটা করা হয়? ব্যক্তিতে পার্থক্য আছে, তাই না? আমরা কি সবাই সমান? বুদ্ধিতে বলি আমরা কি সব বা ব্যক্তিত্বে বা বিভিন্ন অ্যাবিলিটি বা সামর্থ্যতে আমরা কি সবাই সমান? নিশ্চয়ই আমরা সমান না। তাহলে কি এই যে সমান না, তার মানে আমরা সবাই কিন্তু সব ধরনের কাজেও পারদর্শী না, তাই না? তাহলে এই যে পারদর্শিতা, আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন কাজে পারদর্শিতা, সেটা যদি আমরা ঠিকমতো না জানতে পারি তাহলে কিন্তু আমরা রাইট পিপুলকে রাইট প্লেসে আমরা দিতে পারবো না, তাই না? তাহলে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এটা বের করার জন্য কিন্তু আমরা কি ব্যবহার করতেছি? সাইকোমেট্রিক টেস্ট বা এই যে সাইকোলজিক্যাল টেস্ট। এই সাইকোলজিক্যাল টেস্ট যে বুদ্ধি অভিজ্ঞা আমি বলছিলাম গত ক্লাসে, যে বিনেসিমোর বুদ্ধি অভিজ্ঞা বা ওয়েসলারের বুদ্ধি অভিজ্ঞা, এছাড়া তোমরা কি পড়ছো ফার্স্ট ইয়ার অনার্সে? সেই ব্যক্তিত্বের অভিজ্ঞতা, তাই না? MMPI, CPI, তারপরে তোমরা পড়ছো রোরশাকের কালির টেস্ট অভিজ্ঞা বা কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞা। আমরা আজকেও একটু আলোচনা করব ওই যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কখন আসলো সেই কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞা বা রোরশাকের সেই অভিজ্ঞতা, তাই না? তো ওই যে আমি আলোচনা বা তোমরা জেনে আসছো, তাই না? তাহলে এর মাধ্যমে কি চার্লস ডারউইনের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিতে যে পার্থক্য, এই পার্থক্যের মাধ্যমেই আমাদের কি শুরু হচ্ছে? আমাদের
এক একজনের যে এক এক ধরনের বৈশিষ্ট্য বা এক এক ধরনের আমাদের যে গুণ বা আমাদের এক এক ধরনের যে ভিতরের যে আমাদের শক্তি, সেই শক্তি অনুযায়ী ব্যক্তিকে কি করা, পার্থক্য করা বা তাদেরকে আলাদা করা এবং তাদেরকে যার যার উপযুক্ত জায়গায় সেট করা, তাই না? এটা একটা কিন্তু সাইকোলজিক্যাল টেস্টিংয়ের বা সাইকোমেট্রিক টেস্টিংয়ের একটা বিশাল একটা জায়গা, তাই না? তো এই কারণেই কিন্তু আমরা এই চার্লস ডারউইনের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে দেখো কিভাবে শুরু হয়। এরপরে আমরা যাব দেখো যে চার্লস ডারউইন, যে আমরা চার্লস ডারউইনকে দেখতে পাচ্ছি তার অরিজিন অফ স্পেসিস। তো উনি বলতেছেন যে এই যে আর একটা কথা বলছেন যে সার্ভাইভ কারা করবে? যারা কম্পিটেন্ট, তাই না? যাদের ক্যারেক্টার স্ট্রং, তারাই কিন্তু নেক্সট জেনারেশনের জন্য তারা নির্বাচিত হবে এবং তারাই কিন্তু টিকে থাকবে। এই সার্ভাইভার অ্যাট এক্সপেন্স অফ দোজ হু আর লেস ফিট দ্যাট আর সার্ভাইভ পাস ক্যারেক্টারিস্টিক্স অন দ্য নেক্সট জেনারেশন, তাই না? তো বলা হচ্ছে যে এই যে অ্যাডাপটিভ অর সাকসেসফুল যারা, তারাই কিন্তু নেক্সট জেনারেশনের এনভায়রনমেন্টের সাথে যারা অ্যাডাপটিভ হবে, সাকসেস হবে, তারাই টিকে থাকবে, তাই না? তো আমাদেরও বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বলি, বিভিন্ন কাজের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি, তাহলে দেখব যে আমরা একই ধরনের আমরা সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত এবং সেখান থেকে বের করে আনার জন্যই কিন্তু আমাদের এই সাইকোমেট্রিক টেস্টের দরকার হয়। তো এরপরে আমি যার কথা বলবো যার অবদান চার্লস ডারউইনের কথা বললাম। এই চার্লস ডারউইনের পরে যার অত্যন্ত বেশি অবদান, সেই হচ্ছে স্যার ফ্রান্সিস গ্যালটন। স্যার ফ্রান্সিস গ্যালটন একটা আরেকজন কিংবদন্তি। আমরা ডারউইনের কথা বললাম, আরেকজন হচ্ছে গ্যালটন হচ্ছে তার চার্লস ডারউইনের কিন্তু আত্মীয়। অনেক জায়গায় পাওয়া গেছে যে চার্লস ডারউইনের ভাইয়ের ছেলে ফ্রান্সিস গ্যালটন, অনেক আইকিউধারী একজন মানুষ। দেখো আমরা যে সেই সক্রেটিসকে বলি, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল বা আলেকজান্ডার, তাই না? তাদের যদি কথা আমরা বলি যে বায়োলজির জনককে, দেখা যায় যে সেই অ্যারিস্টটল, তাই না? তো আমরা যদি সমাজবিজ্ঞানের জনককে, সেই অ্যারিস্টটল, সক্রেটিস বা প্লেটোর কথা আমাদের বলতে হয়। তারাই কিন্তু জ্ঞানের সব আধার ছিল। সেটা হচ্ছে অনেক পুরানো দিনের কথা, তাই না? সে দার্শনিকদের যুগ। কিন্তু আধুনিক মানে এই যে 19th সেঞ্চুরিতে এসে একজন ব্যক্তি অনেক বিষয়ে একই সঙ্গে দক্ষ, এরকম কিন্তু দেখা যায় নাই। যেটা দেখা গেছে কার ক্ষেত্রে? ফ্রান্সিস গ্যালটনের ক্ষেত্রে। দেখো গ্যালটন একাধারে সে একজন সোশিওলজিস্ট, সে একজন সাইকোলজিস্ট, সে একজন অ্যানথ্রোপোলজিস্ট, সে জিওগ্রাফার, সে এক্সপ্লোরার, অ্যান্ড সে কী করে সাইকোমেট্রিশিয়ান। এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, সে একজন কি সাইকোমেট্রিশিয়ান, সাইকোলজিস্ট, আবার সাইকোমেট্রিশিয়ান। এই যে এই কারণে কিন্তু তাকে আমি মানে খুবই ইম্পর্টেন্টের সাথে তোমাদেরকে আমি পরিচয় করাচ্ছি। কাকে? স্যার ফ্রান্সিস গ্যালটনকে। সে একজন সাইকোমেট্রিশিয়ান। তাহলে দেখো ফ্রান্সিস গ্যালটন কি করছে, তার সেই চার্লস ডারউইনের সেই অরিজিন অফ স্পেসিস দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। কে? ফ্রান্সিস গ্যালটন। এবং স্যার ফ্রান্সিস গ্যালটন দেখো যে ডারউইনের থিওরি দ্বারা সে কিভাবে সে প্রভাবিত হয়, ওই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে গ্যালটন অনেক গুরুত্ব আরোপ করে। এবং সেও একটা কিন্তু ফ্রান্সিস গ্যালটনও কিন্তু এরপরে একটা বই লেখেন, হ্যাঁ, তার হেরিডিটি জেনাস। এই বইটা কত সালে প্রকাশিত হয়? 1859 সালে প্রকাশিত হয়। এই 1859 সালে যে বইটা প্রকাশিত হয়, ওইখানে কিন্তু উনি এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা ওখানে আলোচনা করেছেন। তার অনেক এক্সপেরিমেন্ট করেন, সিরিজ অফ এক্সপেরিমেন্ট বা স্টাডি করে সেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে উনি অনেক কাজ করেছেন। এবং উনি কি করেছেন দেখো, হিউম্যান সেঞ্চুরি অ্যান্ড মোটর ফাংশনিংয়ের উপরে কাজ করেছেন। যেমন রিয়াকশন টাইম, আমরা প্রায় করি রিয়াকশন টাইম, তোমরা ফার্স্ট ইয়ার অনার্সে রিয়াকশন টাইমের উপরে প্র্যাকটিক্যাল করতে হয়তো। তো রিয়াকশন টাইম, প্রতিক্রিয়াকাল, যে আমরা প্রতিক্রিয়াকাল, যে উদ্দীপক উপস্থাপন এবং প্রতিক্রিয়া করার মাঝামাঝি যে সময়, সেটাকেই বলা হয় প্রতিক্রিয়াকাল, তাই না? সেই প্রতিক্রিয়াকালের উপরে উনি কাজ করেছেন। তারপরে উনি কাজ করেছেন ভিজুয়াল অ্যাকুরেসির উপরে কাজ করেছেন। উনি ফিজিক্যাল যে স্ট্রেংথ, এর উপরেও কিন্তু কাজ করেছেন। তাহলে আমরা দেখি এরপরে চার্লস ডারউইনের পরে আমরা আসলাম কার কথায়? ফ্রান্সিস গ্যালটন। এরপরে
যে ব্যক্তির কথা না বললেই নয়, উনি হচ্ছেন জেমস ম্যাককিন ক্যাটেল। ক্যাটেল হচ্ছেন উনি একজন আমেরিকান পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির প্রফেসর, এবং দেখো আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে উনি হচ্ছেন ফার্স্ট প্রফেসর অফ সাইকোলজি ইন ইউএসের প্রথম সাইকোলজির প্রফেসর কে? জেমস ম্যাককিন ক্যাটেল। উনি কি করেন, এই যে তোমার ফ্রান্সিস গ্যালটনের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, তাই না, তারপরে রিয়াকশন টাইম, এই যে রিয়াকশন টাইম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এর উপরে কাজ করেন। এবং উনি মেন্টাল যে ইয়ে আছে আমাদের, সে মেন্টাল যে প্রসেস আছে সেটার উপরে উনি কাজ করেন, স্টিমুলাস কীভাবে কাজ করে সেগুলোর উপরে উনি গুরুত্ব আরোপ করেন এবং সাইকোমেট্রিক টেস্ট ডেভেলপ করেন। কে? জেমস ম্যাককিন ক্যাটেল, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি। উনি কিন্তু কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আবার উনি কেমব্রিজ ইউনিভার্সিটিরও, মানে ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর, ভিজিটিং প্রফেসরও ছিলেন। কিন্তু উনি কিন্তু অনেক বড় একজন পণ্ডিত, যে কারণে যে এখানে আমরা বলছি ফ্রান্সিস গ্যালটনের কথা, বা আমরা বললাম চার্লস ডারউইনের কথা। তো গ্যালটন, ডারউইন, তাই না, এরা কোন জায়গার লোক? এরা সবাই কিন্তু ইংল্যান্ডের, দুজনই ইংল্যান্ডের। এখানেই কিন্তু জেমস ম্যাককিন ক্যাটেল এসে সাইকোলজির উপরে অনেক মানে কাজ করার সুযোগ পান, এবং উনি অনেক প্রবন্ধের উপরে, সাইকোলজির উপরে অনেক প্রবন্ধ রচনা করেন। হ্যাঁ, তো ম্যাককিন ক্যাটেল দেখো উনি কি ইয়ে করেন, দেখো ওনার বিশাল অবদান ছিল, বিশেষ করে এই যে সাইকোলজিকে অ্যাপ্লাইড করা কোথায় কোথায়। দেখো উনি এডুকেশন, বিজনেস ইন্ডাস্ট্রি এবং অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু উনি সাইকোলজি কীভাবে কাজ করে সেটার উপরে কিন্তু গুরুত্ব আরোপ করেন। কে? এই যে জেমস ম্যাককিন ক্যাটেল। তো ক্যাটেলের একটা বিরাট অবদান, তার মানে সাইকোলজি কিন্তু আমেরিকাতে কিন্তু শুরু হলো এই যে ক্যাটেলের মাধ্যমে। এরপরে আসি আমরা যে এক্সপেরিমেন্টাল সাইকোলজি অ্যান্ড সাইকোফিজিক্যাল মেজারমেন্ট, তাই না। এখানে কিভাবে আমরা সাইকোমেট্রিক্স কীভাবে এখানে যাত্রা শুরু করব। তো এখানে একটা বড় একটা কাজ হলো, দেখো যে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট কী হয়, কন্ট্রোল করা হয়। এক্সপেরিমেন্টটা কন্ট্রোল করা হয়, তাই না, নিয়ন্ত্রণ করা হয়। তো নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এক্সপেরিমেন্টগুলো করা হয়। মনোবৈজ্ঞানিক অভিজ্ঞাও কিন্তু তাই। মনোবৈজ্ঞানিক অভিজ্ঞা তুমি যত ভ্যালিড হবে, যত রিলায়েবল হবে, যত কন্ট্রোল করা যাবে, স্যাম্পল যত সুন্দরভাবে স্যাম্পলিং করা যাবে, তত কিন্তু তোমার সাইকোলজিক্যাল টেস্টের যে জিনিসটা শক্ত হবে। সাইকোলজিক্যাল টেস্ট কি? এমন একটা বুকলেট, তাই না, বুকলেট। সে বর্তমান আধুনিক সাইকোলজিক্যাল টেস্ট, পেপার পেন্সিল টেস্ট আছে, তাই না, ব্লক ডিজাইন দিয়ে, মানে পারফরমেন্স টেস্ট আছে, অনেক ধরনের টেস্ট, তাই না, এখন আধুনিক অনেক ধরনের টেস্ট ডেভেলপ হয়ে গেছে। তো আগে মেনলি কী ছিল, যে এগুলা ভার্বাল ছিল, ভার্বাল, আমরা আসবো যে ভার্বাল সব টেস্ট ছিল। তো যার হাত দিয়ে প্রথম শুরু হলো, দেখো এই যে যেই হারবার্ট, এ কিন্তু চার্লস ডারউইনের আগে কিন্তু শুরু করে এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা এই যে ম্যাথমেটিক্যাল মডেলস। উনি কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল অফ সাইকোলজির কিন্তু উনি প্রবক্তা। কে? যেই হারবার্ট, 1824 সালে, তাই না। তাইলে কিন্তু ডারউইনের আগের কথা এটা। এবং ডারউইনকে ফলো করে আমরা দেখি ওয়েবার এবং ফেকনার, এই দুইজন জার্মান। উনি যে হারবার্টও কিন্তু জার্মান, ওয়েবার এবং ফেকনার এরা দুইজনও কিন্তু জার্মান। তাহলে ওরা কি করছে, দেখো এই দুইজনও কিন্তু ব্যাপক কাজ করেছে এই কিসের উপরে, সাইকোমেট্রিক টেস্ট ডেভেলপের ক্ষেত্রে বা এটা স্টিমুলেট করার ক্ষেত্রে। তো দেখো এই যে হারবার্টের পরে কিন্তু এই যে আমরা বললাম ওয়েবারের কথা। ওয়েবার কেন মিনিমাম স্টিমুলাস সেন্সরি অ্যাক্টিভেট করার জন্য কী পরিমাণ আমাদের ইয়ে লাগবে, আমাদের উদ্দীপক লাগবে, সেটার উপর কাজ করেছে। এছাড়া আমরা দেখি ফেকনার কি করছে, দেখো R=log I, তাই না। আমরা মনে আছে যে সেন্সরি এ সেন্সেশন গ্রোজ অ্যাজ দ্য লগারিদম অফ দ্য স্টিমুলাস ইন্টেন্সিটি। তার মানে লগারিদম স্টিমুলাস ইন্টেন্সিটি উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের কি হবে, আমাদের প্রত্যক্ষণটা হবে বা পারসেপশনটা হবে, তাই না, ইয়েটা হবে। এই যে আমরা যে দেখতেছি ওয়েবার এবং ফেকনারকে আমরা দেখতেছি যে আমরা যত আমাদের কি এটা উদ্দীপকের ক্যারেক্টারের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রতিক্রিয়াটা হবে। এরপরে আসে উইলহেম উন্ডের কথা। তোমরা জানো যে সে কিন্তু ফাদার অফ মডার্ন সাইকোলজি, এবং সে আধুনিক যে সাইকোলজি
সেটার প্রতিষ্ঠাতা, তাই না? কে? জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোমার উইলহেম উন্ড এবং তার ছাত্র টিচেনার, আমরা পরে আলোচনা করবো তার ছাত্র। ইউনিভার্সিটি অফ লেপজিগে সে কী করে, সে গবেষণাগার প্রতিষ্ঠা করে এবং ওইখানে কিন্তু কন্ট্রোল কথাটা আসে বা নিয়ন্ত্রণের কথাটা আসে। সেখান থেকে কিন্তু আমরা এই সাইকোলজিক্যাল টেস্টিংয়ের ক্ষেত্রেও নিয়ন্ত্রণটা আস্তে আস্তে চলে আসে। তারপরে উন্ডের হাত ধরে আসে টিচেনার এবং আমরা দেখি থার্স্টন, আমরা জানি থার্স্টনের সেই মনোভাব স্কেলের কথা। তো আমরা থার্স্টনের মনোভাব স্কেল অনেক গুরুত্বপূর্ণ, আমরা দেখছি মনোভাব পরিমাপের ক্ষেত্রে। তো এক্সপেরিমেন্টাল সাইকোলজি মেজারমেন্ট যেটা, সেটা দুইটা জিনিসের উপরে বেস করে। দেখো, একটা হচ্ছে চার্লস ডারউইন, গ্যালটন এবং ক্যাটেলের যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেটার উপরে। আর একটা বেস করে কিসের উপরে? দেখো, হারবার্ট, ওয়েবার, ফেকনার এবং উন্ড তাদের এক্সপেরিমেন্টাল সাইকোলজির উপরে। তাহলে সাইকোলজিক্যাল টেস্টিং দুইটা দিকে গুরুত্ব করেই কিন্তু সামনের দিকে এগিয়ে যায়। একটা হচ্ছে যে ডারউইন, ক্যাটেল এবং ইয়ের উপরে, গ্যালটনের উপরে বেস করে একটা দিকে তারা ইম্পর্টেন্ট করে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপরে গুরুত্ব দেয়। আর একটা গ্রুপ যারা ধরো ওই যে হারবার্ট, ওয়েবার, ফেকনার এবং উন্ড, তাই না? ওয়েবার, ফেকনার এরা কিন্তু ফিজিশিয়ান প্লাস ফিজিসিস্ট, তাই না? এবং সাইকোলজিস্ট বোধ। তারা তারা কিন্তু এই যে তোমার সাইকোফিজিক্সের উপরে কাজ শুরু করে, মানে এক্সপেরিমেন্টাল পদ্ধতির উপরে গুরুত্ব আরোপ করে। তাহলে এই দুই গ্রুপের উপরে বেস করে আমরা দেখব আধুনিক যে সাইকোলজি বা আধুনিক যে আমরা টেস্ট, সেটা কিন্তু এই দুই গ্রুপের হাত ধরে কিন্তু আধুনিক আমরা টেস্ট আমরা সামনের দিকে দেখতে পাবো। তো থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো থাকো। আমরা এ পর্যন্ত এখানে রাখি। আমরা নেক্সট ক্লাসে এই যে দুইটা গ্রুপ হলো, এখানে দুইটা দিক, এখানে কিভাবে আস্তে আস্তে এই এই জিনিসের উপরে বেস করে সাইকোলজিক্যাল টেস্ট আজকে একটা শক্ত একটা বেসের উপরে দাঁড়িয়ে আজকে মনোবিজ্ঞানকে একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছে, দিনের পর দিন নিয়ে যাচ্ছে, তাই না? কর্মচারী নির্বাচন থেকে শুরু করে ব্যক্তির অ্যাপটিটিউড, তাই না? সাইকোলজিক্যাল বিভিন্ন দিক, অ্যাপটিটিউড টেস্ট, বিভিন্ন রোগ নির্ণয়, সাইকোথেরাপি বা বিভিন্ন ধরনের ব্যক্তির ভিতরে পার্থক্য, তাই না? বা পড়াশুনোর ক্ষেত্রে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে কিন্তু আজকে সাইকোমেট্রিক টেস্ট বিভিন্নভাবে কাজ করতেছে এবং সাইকোমেট্রিক টেস্টের মানে অবদানের কোনো এখন পরিসীমা মানে সীমা নাই। এত পরিমাণে আজকাল আধুনিক যুগে সাইকোমেট্রিক টেস্ট, বিশেষ করে আমাদের মতো উঠতি যারা অর্থনীতি, তাদের জন্য সাইকোমেট্রিক টেস্ট কিন্তু একটা বড় একটা হাতিয়ার হতে পারে। যে মানে যেখানে আমরা দেখতেছি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের কথায় আমরা পাচ্ছি, তাই না? যে উনি বলছেন যে উচ্চশিক্ষা না, শিক্ষা আমরা চাই আমাদের কাজের উপযোগী এডুকেশন, তাই না? তার উপরে কিন্তু গুরুত্ব দিচ্ছি। এই যে কথাটা বের হয়ে আসছে, এটা কিন্তু সাইকোমেট্রির কথা। যে সাইকোমেট্রি বলতেছি কি, যে যাদের দক্ষতা অনুযায়ী তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমরা কিন্তু এই সাইকোমেট্রি থেকে কিন্তু অনেক বড় ধরনের আমাদের অর্থনীতি বড় ধরনের কিন্তু সুযোগ পেতে পারে বা মানে প্রোডাক্টিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এরপরেই তোমাদের বাকি অংশ নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।